চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। নমস্কার, আমি শুভজিৎ। নমস্কার, আমি সমৃদ্ধি। এতদিন আপনারা আমার কণ্ঠ শুনে এসেছেন, কিন্তু আজ রয়েছে আমরা আপনাদের সামনে, যেখানে আজকে আমরা আলোচনা করব আপনাদের করা কিছু প্রশ্নে। কিন্তু কেন করব, আর আপনারা প্রশ্নই বা করলেন কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই যে আমরা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, মানে 1000 সাবস্ক্রাইবার, আর পুরোটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের হাত ধরে গল্পের দেশে যাওয়ার জন্য। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে ফাদার ব্রাউন কবে আসবে? ফাদার ব্রাউন কি প্রথমে আসবে নাকি? ফাদার ব্রাউন তো আসবে শেষে। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখুক, তারপরেই তো বোঝা যাবে কবে আসবে ফাদার ব্রাউন। হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট উপহার বা একটি ছোট্ট ঘোষণাও বলা যেতে পারে। এবং কি সেই ঘোষণা সেটা জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে প্রশ্ন উত্তরের সেশনে এখন আসা যায়। আমাদের প্রথম প্রশ্নটি করেছেন পৃথ্বীজিৎ চৌধুরী। তো বলেছে, লাভ হাউ দিস পেজ হ্যাজ গন অ্যান্ড দ্য কন্টেন্ট ইট ইজ প্রডিউসিং উইথ দ্য কনস্ট্যান্ট মেনটেনেন্স অফ কোয়ালিটি। থ্যাংক ইউ পৃথ্বীজিৎ চৌধুরী, এটা শুনতে খুব ভালো লাগলো। তো দ্য কোয়েশ্চেন হচ্ছে, myself to ask would be, how do you decide which stories you want to bring forward to the audience? নর্মালি মানে আমাদের পড়ে যে সমস্ত গল্প আমরা পছন্দ করি বা আমাদের যে সমস্ত গল্প পড়ে আমাদের ভালো লাগে, যে হ্যাঁ এটা ভালো লেগেছে বা এটা ভালো লাগতে পারে আমার যে মনে হয়, তো সেই সমস্ত গল্পই আমরা নর্মালি আপনাদের সামনে রাখি। তো তারপর তো আপনারাই বুঝবেন যে কতটা ভালো লেগেছে না লেগেছে, বা আপনাদের গল্পগুলো শুনতে হবে, শুনে আপনারা বলতে পারবেন। তো আশা করছি ভালোই লাগে আপনাদের। তারপরে কোয়েশ্চেনটা হলো, লাভ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান অফ দ্য অডিও বুকস, দ্য স্টোরিজ ইটসেলফ অ্যান্ড দ্য এন্টার ডেলিভারি, বাট হোয়াট ক্যান উই এক্সপেক্ট মোর? এক্সপেক্ট মোর তো আসছে, আস্তে আস্তে আরো আসবে, তার জন্য আপনাদের চ্যানেলে চোখ রাখতে হবে। তো সারপ্রাইজ তো অনেক কিছুই থাকবে, এক্সপেক্ট তো করা যেতেই পারে, আগে আগে দেখো হতে হয়। Since you decided to do a question and answer session, I would like to take this opportunity to request some of my favorite stories, like some Annie Blyton classics, or simply a few more Indian short stories from various different countries. And obviously, আমরা ইন্ডিয়ান স্টোরি অনেক করেছি, আমরা ডিফারেন্ট কান্ট্রিজের স্টোরি অনেক করছি। যেমন এসে অনেকগুলো গল্প তো আমরা পড়েছি অলরেডি, দ্য মুন বগ, বিভিন্ন রকম। তো আপনারা এগুলো শুনুন, আপনাদের যখন লাগছে আমাদের কমেন্ট সেকশনে জানান। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলো আর না লাগলেও সেটা জানান, কিন্তু শুনুন, আশা করছি ভালো লাগবে। তারপরে যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে মৃন্ময় দত্ত। তো উনি বলেছেন যে যতগুলো গল্প চ্যানেলে আছে তার মধ্যে তোমার সব থেকে প্রিয় গল্প কোনটা, আর কোনটা বানাতে সব থেকে বেশি খুশি হয়েছিল? সব থেকে প্রিয় গল্প, আমরা তো প্রিয় গল্পগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করি, মানে যেগুলো আমাদের প্রিয় লাগে। তো সব গল্পই প্রিয়, তবে মোস্ট মানে আমি যেটা করে খুব স্যাটিসফাইড হয়েছি এবং আমার যেটা পার্সোনালি করতে খুব ভালো লেগেছে, অবশ্যই যেটা নতুন গল্প, যেটা হলো বামা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বামা ক্যারেক্টারটা করতে আমার খুব ভালো লেগেছিল এবং ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলা যেতে পারে। তো সেটা যদি না শুনে থাকেন তাহলে শুনে নিন, কারণ আমার করতে খুব ভালো লেগেছে বামা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বানাতে ইন দ্য সেন্স কোন গল্পটা বানাতে বেশি ভালো লেগেছিল, তাহলে তো বলতে হয় ফাদার ব্রাউন আছে, দ্য মুন বগ, এই গল্পগুলো বানাতে খুব ভালো লেগেছিল। তো দেখুন আপনাদের কতটা ভালো লাগে। তারপরে যিনি বলেছেন যে আদিত্য ভান্ডারী। এই সব তুই বলবি নাকি আমিও কিছু বলবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই বল। পরের প্রশ্নটা করেছেন অনুপম কাঞ্জিলাল। প্রশ্নটা হচ্ছে যে প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে রবি ঠাকুরের লেখা বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। শুনেছি কর্ণকুন্তী সংবাদটা নাকি অসাধারণ, ওটাকে সহজ ভাষায় ন্যারেট করতে পারলে বেশ ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব কর্ণকুন্তী করার। তার সাথে শুধু কর্ণকুন্তী বলে না, রবি ঠাকুরের অনেক গল্প আছে, তো সেইগুলো করারও চেষ্টা করব। আমরা চেষ্টা করছি রবীন্দ্র জয়ন্তীতে কোনো যদি করা যায়, তো সেটাও চেষ্টা করছি। সেটা এখন কাজ চলছে আমাদের, দেখা যাক।
এরপরের প্রশ্নটা হচ্ছে যে দেবাশিসের কাছ থেকে, যে অনলাইন বুকশেলফ কেন ইংলিশ স্টোরি কভার করে না? সত্যি কথা বলতে তো আমরা বাংলাটা নিয়ে বেশি ভাবছি। এই প্রজেক্টটা তো আমাদের বাংলাটা বা বাংলার উপর ভিত্তি করেই তো তৈরি। তো আপাতত সেরকম কোনো প্ল্যান নেই। তো যদি পরে হয় তো হতে পারে, এইটাও বলছি না যে হবে না বা একদম হবেই, সেটাও বলছি না, হয়তো হতে পারে, দেখা যাক। এরপরের প্রশ্নটা হচ্ছে রিতম দত্ত। উনি লিখেছেন যে আমাদের মাইথোলজিতে যে বুকস আছে লাইক রামায়ণ, এইবার ওইটাও তো একটা গল্প বাল্মীকি লিখেছে, তো বাল্মীকি তো রামের যুগে ছিল না, তো এমনি কি সে সব আশেপাশে জিনিস দেখে যেমনি পাথরের সেতু ইমাজিন করে একটা কাল্পনিক গল্প না অ্যাকচুয়ালি ওটা হয়েছিল? Question is whether mythological books are true story written or imaginative story based on surrounding evidences. এটা তো মানে আমাদের পেজ রিলেটেড তো মনে হচ্ছে না। যাই হোক, তাও বলি, আমি আমার সেন্সটা জাস্ট কাজে লাগাচ্ছি। স্টোরি তো অবভিয়াসলি ইমাজিনেশন থেকেই হয়, বাট ইমাজিনেশনটা আসে হচ্ছে মানে ট্রু ঘটনাগুলোকে বা ট্রু এভিডেন্সগুলোকে পরিপ্রেক্ষিতে এগুলো আসে আর কি। তো আমি কখনোই বলতে পারি যে একদম আমি স্বপ্ন দেখলাম চলে, তবে এগুলো নাকি বলা হয়, মানে আমি যতটুকু পড়েছিলাম যতটুকু জানি যে এগুলো ইমাজিনেশন মানে স্বপ্ন থেকে এই জিনিসগুলো এসেছিল, স্বপ্নাদেশ পেয়েছিলেন ওনারা। তো এবার স্বপ্ন তো সেগুলো হয় যেগুলো আমরা বাস্তব থেকে দেখি, সেই জিনিসগুলো আমাদের অবচেতন মস্তিষ্কে থাকে। তো কোথাও না কোথাও ট্রু এভিডেন্স থেকেই ইমাজিনেশনগুলো তৈরি হয়, সেখান থেকেই এই সমস্ত স্টোরিগুলো হয়। তো এটাই অ্যান্সার আপাতত আমার কিছু আছে। এরপরে প্রশ্নটা স্বপ্নে রয় চৌধুরী। উনি লিখেছেন যে হোয়াট ইন্সপায়ার ইউ গাইড টু স্টার্ট দিস ইনিশিয়েটিভ অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক ইট ইজ গোয়িং টু মোটিভেট দ্য ইউথ টু গো ব্যাক টু লিটারেচার, বি ইট স্টোরি বুকস অর অডিও বুকস? হ্যাঁ, এটা ইন্সপায়ার তো করে, বিকজ আমি নিজে খুব ইন্সপায়ার হয়েছিলাম। আর এটা ইনিশিয়েটিভটা স্টার্ট হয়েছিল আমাদের একদম ছোট্টবেলা থেকে, মানে আমি যখন কেজিতে পড়তাম, আমরা দুজন একসাথেই একটা স্কুলে পড়েছি। তো আমরা দুজন যখন স্কুলে পড়তাম, তো আমাদের দুজনের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল যে কোনো গল্প যখন স্যারেরা পড়তে বলতেন, আমরা নর্মালি কি করতাম যে সেই গল্পটাকে নাটকের মতন করে পড়তাম। মনে হয় আমি যেই ক্যারেক্টারটা পাবো সেই ক্যারেক্টারটার মতন করে পড়বো, তারপরে অন্যরকম, তারপর অন্যরকম। তো এরকমই নাটকীয়তা কোথাও না কোথাও আমাদের মধ্যে ছিল। তো সেখান থেকে একটা আইডিয়া এসেছিল যে না করবো এরকম। তো তারপর আমরা যখন ইউটিউব যখন আমাদের ইন্ডিয়াতে এলো, বা তারপর আমরা যখন দেখলাম বিভিন্ন রকম অডিও স্টোরি যে সমস্ত চ্যানেলগুলো, তো সেখান থেকে আমাদের জিনিসটা আরো শুরু হয় যে আমরা ডিসিশন নিই যে হ্যাঁ চল এবার তো করা যাবে, বা আমাদের স্বপ্নটা কোথাও সত্যি তো চলছে। এটাই জাস্ট জিনিস, এখানে কোনো রকম কোনো অন্য কিছু ছোটবেলা থেকে এটা একটা ইচ্ছে ছিল, তো আমরা জাস্ট আমরা স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর মোটিভেট তো অবশ্যই করবে, যেমন আমাকেও, আমি খুব একটা তো গল্প পড়ি না, বাট এটা আমার ভালো লাগে, তো এটা আমাকে যেরকম মোটিভেট করেছে, তার সাথে যদি আমাকে করেছে সবাইকেই করবে, এটা মোটিভেশন তো অবশ্যই আছে, তা নাহলে আমি আজকে এই জায়গাটা থাকতাম না। তারপরে প্রশ্নটা হচ্ছে যে হাউ ইজ ডিজাইনিং এ শ্রুতি নাটক ডিফারেন্ট দ্যান এ অডিও বুকস? শ্রুতি নাটক তো অলরেডি একটা নাটকের মতন করে লেখা হয়, সেখানে তো অলরেডি স্ক্রিপ্ট বা একটা মঞ্চসজ্জা সমস্ত কিছু একটা ওখানে লিখে দেওয়া হয়। বাট অডিও বুকসগুলো যেগুলো, যেখানে আমরা গল্পকে নাটকের রূপ, এটা একটা ডিফারেন্স, একটা বেসিক একটা ডিফারেন্স হচ্ছে এটাই যে আমরা গল্পকে নাটকের রূপ দিই, আর শ্রুতি নাটকে অলরেডি একটা নাটকের স্ক্রিপ্ট ওখানে তৈরি করে দেওয়া হয়। বাকি ওটা মঞ্চ থেকে দেখা হয়, শ্রুতি নাটক আমরা মঞ্চ থেকে দেখি, আর অডিও স্টোরিগুলো তো জাস্ট ওই ঘরে বসে আমরা জিনিসটাকে এনজয় করি। তো যারা মঞ্চের সামনে থেকে যারা দেখেছি শ্রুতি নাটক দেখেছি, আমিও দেখেছি, আমারও সেই সৌভাগ্য হয়েছে, তো সেটা একটা আলাদা একটা মাধুর্য আছে, অডিও স্টোরিতেও আছে। তো শ্রুতি নাটকের ব্যাপারটা একটু অন্যরকম, এটা ডিফারেন্স আছে অবশ্যই। তারপরে প্রশ্নটা হচ্ছে হাউ ডু ইউ মেক ডায়ালগস আউট অফ এ স্টোরি হুইচ ইন এ ন্যারেটিভ ফর্ম? ডায়ালগগুলো জাস্ট যেগুলো কোটেশনে থাকে সেগুলি হচ্ছে আমাদের ডায়ালগ, বাকি যেটা কোটেশনে নেই সেটা আমরা ন্যারেশনে রেখে দিই, বাকি যেগুলো কোটেশনে থাকে সেগুলি ডায়ালগ, যার যেটা ডায়ালগ সেটা সে বলে, শো করে, আর ন্যারেশনে আলাদা একজনকে রাখা হয়। তো এটাতে এমন কিছু টাফ নয়, এটা হয়েই যায়। পরে প্রশ্ন করেছে অভিরূপ করেছে যে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, অনেক 1K সাবস্ক্রাইবারের জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইবারের সংখ্যা আরও অনেক বেড়ে যাক, আমি শিওর, যা বাড়বেও। অনেক ধন্যবাদ। আর এত অসাধারণ কন্টেন্ট যখন আসছে, আমার কোয়েশ্চেনটা হলো এই যে
চ্যানেলটা শুরু করার আইডিয়া বা মোটিভেশনটা কোথা থেকে পেয়ে? চ্যানেল শুরু করার আইডিয়া বা মোটিভেশন যদি বলি, সেটা তো সবথেকে বেশি যাদের থেকে ইন্সপায়ার হয়েছি আমরা, সেটা তো হচ্ছে সানডে সাসপেন্স। তাছাড়াও তো আরও অনেক চ্যানেল তো আছে, অনেক অডিও স্টোরি চ্যানেল আছে। এবং যে কথাটা এক্ষুনি বললো যে এই জিনিসগুলো তো আমরা ছোটো থেকে করে আসছি, এই নাটক বা এইসব জিনিসগুলো, তো এবার সেখানেই কোথাও না কোথাও একটা ইচ্ছে ছিল। এবার করোনার আবহে একটা সময় যখন আমরা কিছু করতে পারছি না, তখন এই অডিও স্টুডিওটাকেই আমাকে বেছে নিতে হলো। তো অডিও স্টোরিটাও একটা মাধ্যম, অন্যরকম মাধ্যমের মতো। তো আমরা দেখলাম যে এই মাধ্যমের ওপরই যদি কাজ করা যায় তাহলে তো বেশ হয়। এইভাবেই আর কি শুরু। পরের প্রশ্নটি এসছে নয়নার কাছ থেকে। প্রশ্নটা হচ্ছে যে সানডে সাসপেন্স আর তোদের চ্যানেলের মধ্যে ডিফারেন্স কী? ওটা তার বিশাল ফ্যান বেস, তো তোরা ওই মার্কেট বা ওই মার্কেটে পা রাখার কথা ভাবছিস, তো সেখানে কিভাবে ম্যানেজ করবি? প্রথম কথা, আমি যদি ভেবে নিই যে আমাকে তাদের সাথে কম্পিটিশন করতে হবে বা তাদের মতো আমাকে কন্টেন্ট করতে হবে বা তাদেরকে পিছনে ফেলে এগোতে হবে, সেরকম ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এটা কিন্তু আমরা এখান থেকে করছি, ভালোবেসে করছি। সুতরাং পুরোটাই হচ্ছে আমাদের ভিতরের একটা ইচ্ছে বলা যায়। তো সেখানে সানডে সাসপেন্সকে আমি কখনোই আমার নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি না। সবসময় আমি ওখান থেকে ইন্সপায়ার হয়ে এসেছি, আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে। তো তারা তাদের জায়গায় ঠিক আছেন, আমরাও আমাদের জায়গাতে আছি। আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে এই যে বাংলা যে সাহিত্য, বা শুধু বাংলা সাহিত্য না, বিশ্ব সাহিত্যকেও যে আমি বাংলায় আনছি, তো সেই যে সাহিত্যর সাথে মানুষের যে পরিচয় ঘটিয়ে দেওয়া আবার নতুন করে, সেটাই হচ্ছে আমাদের একটা রাস্তা বলতে গেলে বা যাই। তারপরে কোয়েশ্চেন যিনি করেছেন তার মধ্যে চন্দ্রাংশু দেব, তিনি বলেছেন যে বেস্ট উইশেস টু ওয়ান অ্যান্ড অল অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রজেক্ট, থ্যাংক ইউ সো মাচ, ইফ আই মে কল ইট সো, keep up the good work, you guys have my heart. If I were to ask something, yes obviously, then I would ask that what according to you guys is the most difficult part about narration? আরে ন্যারেশন করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ বলে আমি মনে করি। মানে কোনো গল্পের যে ন্যারেশন করব সেটাই সব থেকে বেশি কঠিন কাজ। কোনো ক্যারেক্টার করাটা খুব একটা কঠিন হয় না, বিকজ আমার যেটা মনে হয় যে ক্যারেক্টারটা একটু বোঝা গেলে সেখানটায় ক্যারেক্টার ঢুকে যাওয়া যায়। বাট ন্যারেশনটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য টাফেস্ট। এটা আমিও কিছু গল্প করেছি, তো আমার তো খুবই টাফ লেগেছে। ন্যারেশনটাই হচ্ছে খুব কঠিন। আরেকটা কমেন্ট এসছে যে বাবু পারো রিকোয়েস্ট করেছে, ভাই একটা গল্প রিকোয়েস্ট করছি, আদর্শ হিন্দু হোটেল, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আদর্শ হিন্দু হোটেল করা যেতে পারে, কিন্তু একটু বড় গল্প তো ওটা হয়তো সিরিজে বার করতে হতে পারে। তো এখনও অবধি আমাদের খুব মানে বড় গল্প করা হচ্ছে না, হয়তো ওই 1 ঘন্টার গল্প অবধি আমরা করছি, কিন্তু সিরিজ নিয়ে পরিকল্পনা আছে, আগামী দিনে আছে। তো হয়তো খুব তাড়াতাড়ি করতে পারবো, তার জন্য একটু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছেন সমদে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দ্য ওয়ান অ্যান্ড বুকশেলফ, যান সেখানে ফলো করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রশ্নটা এসেছে যে এই প্রচেষ্টা মানুষের মধ্যে গল্প বইগুলোর পড়ার চাহিদাটাকে আরো কমিয়ে দেবে বলে মনে হয় নাকি? এইভাবে যদি বই পড়ার অভ্যেস কমে যায় তাহলে প্রিন্টিং প্রেস এবং লেখকরা কিভাবে তাদের জীবিকা চালাবে বা প্যাশনকে এগিয়ে নিয়ে যাবে? গল্প পড়ার চাহিদা, এটা আসলে অডিও বুকটাও তো একটা মাধ্যম, যেমন যাত্রা, নাটক, শ্রুতি নাটক, থিয়েটার। তো অডিও স্টোরিটাও একটা মাধ্যম। তো এটার মধ্যে একটা আলাদা স্বাদ আছে যেটা এখন অনেকজনই চাইছেন। মানে আমি নিজেও খুব পছন্দ করি জিনিসটা, কারণ ব্যস্ততা যখন আমি খুব কাজ করি তখন জাস্ট একটা ফোনে একটা গল্প চালিয়ে দিয়ে অন্যরকম কাজ করা, তো আমি নিজেও এটা খুব পছন্দ করি। তো এটা একটা মাধ্যম। চাহিদা তো অবশ্যই আছে, কমে তো যাওয়ার কোনো কথা। বই পড়ার চাহিদা কমে যাওয়ার ব্যাপারে যদি বলি, বই আমি মনে করি যারা গল্প বই যারা পড়তে পছন্দ করে না, তারা যদি একবার গল্প শোনে তাদের গল্প বইগুলোর চাহিদাটা বেড়ে যাবে, যে দেখে আবার গল্প বা এই লেখকটা এত ভালো লিখতে পারে, যে এই যে একটা সেন্স। তো সেখান থেকে আমি মনে করি তিনি অন্য ওই লেখকেরই হয়তো অন্য কোনো গল্প পড়তে হবে, উনি মানে সেই এন্থরে উনি পাবেন। তো কমে যাওয়ার মতন কোনো ব্যাপার নেই আমার মনে হয় না। আর বাকি হচ্ছে যে পেন্টিং প্রেস এবং লেখকদের তাদের জীবিকা চালিয়ে দিতে পারি। আমরা তো ডাইরেক্ট লেখকদের সাথে কথা বলি, গল্পগুলো পড়ি,
এবং প্রিন্টিং যারা যারা বিভিন্ন প্রকাশনীর সাথে যোগাযোগ করেই আমাদের এই জিনিসগুলো করতে হয়। তো এখানে জীবিকা নির্বাহ করার মতন বা জীবিকা হারিয়ে যাবে এরকম কিন্তু কোনো, বরং যে সমস্ত প্রকাশনীগুলো মানে নতুন নতুন লেখক যারা আসছেন তারা এই ইন্টারনেটের মাধ্যমে তারা নিজেদেরকে এক্সপ্লোর করতে পারছে। আর এই ইন্টারনেটের মাধ্যমে এটা তো সুবিধা হয়েছে যে আমরা যাদেরকে চিনি না তাদেরকে আমরা আরো ভালো করে চিনতে পারছি। হ্যাঁ, এইভাবে বই পড়ার অভ্যেস কমে যায়, বই পড়ার অভ্যেস ওটাও কমছে না, কারণ আমরা তো গল্প শুনছি, গল্প শুনে আমাদের সেই লেখকের মধ্যে একটা অ্যাট্রাকশন বাড়ছে যে আরে এই লেখক এত সুন্দর গল্প, তো চলো বাকি গল্পগুলো পড়াই যেতে পারে। তো সেরকম তো একটা ইন্টারেস্ট বাড়ছে বলতে গেলে। আর জীবিকা নির্বাহের কোনো সমস্যা এখানে কিছু নেই, কারণ আমরা প্রকাশনী থেকেই গল্পগুলো নিই এবং লেখকদের কাছে পারমিশন নিই। তো সেখানে কোনো অসুবিধা, এখানে জীবিকা নির্বাহের কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। বরং আমি মনে করি যারা নতুন নতুন লেখক যারা বেরোচ্ছে তাদের একটু এক্সপ্লোর, মানে এখানে নিজেদেরকে তিনি এক্সপ্লোর করতে পারছেন না। তো আর সবচেয়ে বড় কথা, আমাদের ইন্টারনেটে তো এটাই একটা সুবিধা যে আমরা দুনিয়াটাকে দেখতে পাচ্ছি সামনে থেকে, কি কি লেখক আসছেন, কোন কোন লেখক নতুন নতুন যারা আসছেন। কারণ আমরা তো সেই ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু নতুন নতুন লেখক যারা আসছেন তাদেরকে তো আমরা খুব একটা চিনছি না। তো এই ইন্টারনেটের মাধ্যমে আমরা চিনতে পারছি। তো এটা একটা মানে বিশাল পজিটিভ দিক অডিও স্টুডেন্ট বলে আমি মনে করি। রণজয় পাল কিন্তু আবার প্রশ্ন করেছে যে এই নামটার অরিজিন কোথা থেকে এলো। ওই একই সমৃদ্ধি যেটা বললো, অনলাইন বুকশেলফ কি করে এলো। আর হচ্ছে আর নেক্সট গল্প কবে আসবে। হ্যাঁ, এটা একটা দর্শক বন্ধুদের কাছে আমাদের একটা ঘোষণা যে আমরা চেষ্টা করছি প্রতি শনিবার রাত 9টা থেকে আমাদের গল্পগুলো আনার। এবার অনেক ক্ষেত্রে হয় কি যে হয়তো কাজ ঠিকঠাক মতো হলো না, বা আমরা ঠিকঠাক মতো গল্পটা শেষ করতে পারলাম না, সেক্ষেত্রে হয়তো একটু ডিলে হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করছি এবার থেকে যে আপনারা যখন এত ভালোবাসা দিয়েছেন আমাদের, এত যখন গল্প শুনতে চাইছেন, তো তার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শনিবার রাত 9টায় গল্পগুলো আনার জন্য। পরে প্রশ্ন করেছে সুব্রত মিত্র। প্রশ্নটা হচ্ছে ছোটদের গল্পের একটা সিরিজের অনুরোধ রাখছি, তোমাদের এত সুন্দর একটা প্রয়াস আর সেখানে কচিকাচারা সামিল হলে আরও ভালো লাগবে। সুব্রত মিত্র, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। আর হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পরের গল্পটাই সেটা আসছে বাচ্চা, মানে ছেলে থেকে বুড়ো বলে না, সেরকম সবার জন্য। সেটা সুকুমার রায়ের একটা গল্প আসছে এই সামনের শনিবার, চোখ রাখো, ঠিক রাত 9টায়। তারপরে প্রশ্নটা হচ্ছে আদিত্য ভান্ডারীর তরফ থেকে, তোমার স্টুডিওটা যদি একটু ঘুরিয়ে দেখাও, কি ক্যামেরা ইউজ করো রেকর্ডিং এর জন্য, বা কি মাইক্রোফোন ইউজ করো, কি লাইটস। মানে যদি ট্রু একদম সত্যি কথা বলা হয়, আপাতত স্টুডিও এইটাই, আপাতত স্টুডিও মানে এই একটাই মেটাল স্টুডিওতে আছে, এটা আমার রুম। আর ক্যামেরা জাস্ট আমার যে ফোনটা আমি ইউজ করি নর্মাল সেলফোন, সেইটাই হচ্ছে আমার ক্যামেরা। আপাতত কিছু জোগাড় করতে পারিনি, কারণ আমাদের ফান্ডিং হয়নি, আমরা এখনো গরিব, আমরা এখনো সেই গরিব ইউটিউবারদের মধ্যে একজন। তো যখন একটা সেট হয়ে যাবে তখন আমি সেটা শেয়ার করে দেবো আনন্দ করে, যে দেখো আমাদের আমাদের একটা দারুণ সেট আমরা করতে পেরেছি। তো সেটা অবভিয়াসলি সেটা নিয়ে আমরা একটা পরে আমরা ভিডিও করে তোমাদের শেয়ার করবো অবভিয়াসলি। তো তোমাদের সাপোর্টটা দরকার, তা আশা করছি তোমরা সেই সাপোর্টটা করবে। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, তা একদিন হয়তো আমরা আমাদের স্টুডিও তোমাদের ঘুরে দেখাতে পারবো তোমাদের সাপোর্টের ফলে। পরের প্রশ্নটা করেছেন প্রনীল ব্যানার্জি। প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমি জানতে চাই তোমাদের এই জার্নি স্টোরিটা কিভাবে দ্য অনলাইন বুকশেলফ ফর্ম হলো, আর কিভাবে তোরা এই আইডিয়া পেলি বলতে ঘরে বসেছিলাম করোনাতে, তো সেখানেই ঘরে বসেই আর কি আইডিয়াটা আসে যে অনেকদিন থেকে ইচ্ছে ছিল কিছু একটা করার, কিন্তু কিভাবে করা হবে সেটা হয়ে উঠছিল না। আর করোনা আবহে প্রথমের দিকে একটু সব কিছু হজবড়ল হয়ে গেলেও পরের দিকে একটু করে একটু সব কিছু যখন মনে হতে লাগলো যে ঘরে বসেই যদি কিছু করা যেতে পারে তাহলে কেমন হয়, তখনই প্রথমে এই অডিও স্টোরি ব্যাপারটা মাথায় এলো। এবং আমি দেখলাম যে যদি এই জিনিসপত্রগুলো আমরা অডিও স্টোরি হিসেবে যদি বার করি, কারণ এটাও তো একটা খুব মাধ্যম যেটা মানুষ চাইছে, তো সেই মাধ্যমটার উপর যদি আমরা দাঁড় করাতে পারি জিনিসটা, তো ভালোই হয়। তো তখনই এই প্ল্যানটা হলো, এবং তারপর আস্তে আস্তে গ্রুপটা ফর্ম হলো। গ্রুপটা ফর্ম বলতে কয়েকজন চেনা বন্ধু ছিল, তো তাদের সাথেই কথা হলো। তারপর
হতে 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 আজকে বড় হয়েছে। তো এই আর কি, খুব বড় বলবো না, মোটামুটি একটা আমাদের ছোটোখাটো আমাদের একটা পরিবার আছে। তো সেই পরিবারের সবার সাথে আপনাদের আলাপ করাবো, নিশ্চয়ই করাবো। দেখে দেখি পরের প্রশ্নটা করেছেন অর্ঘ্য কুসুম ভট্টাচার্য। ডু ইউ গাইজ হ্যাভ এনি প্ল্যান অফ রিলিজ স্টোরিজ ইন আদার ল্যাঙ্গুয়েজেস? এখন অবধি নেই, এখন অবধি বাংলাটাতেই আমরা থাকতে চাইছি, দেখা যাক, আগে দেখা যাক। হাউ ডু ইউ গাইজ সিলেক্ট দ্য স্টোরিজ? ওই যেটা বলা হলো যে আমাদের গল্প শুনতে ভাল লাগে যেটা, বা যে গল্পগুলো আমরা নিজে পড়ি বা পড়ে ভাল লাগে যে না এটা হয়তো করা যেতে পারে, তো আমাদের যে পছন্দের গল্পগুলো সেগুলি আমরা করি। পরের প্রশ্নটা আসছে অরিত্র চক্রবর্তীর থেকে, যে আপনাদের জন্য আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে সাউন্ড এফেক্টসগুলো একদম পারফেক্টভাবে ম্যাচ করা হয়, তো ওটার জন্য কী সফটওয়্যার ইউজ করা হয়? সেটা আমরা যে কোনো ফ্রি সফটওয়্যার যেগুলো থাকে, আপাতত তো আমাদের বাজেট সেরকম নেই, তো আপাতত যেগুলো ফ্রি সফটওয়্যার সেগুলি আমরা এখন ব্যবহার করি। আর তার সাথে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সবার ডায়লগ একসাথে কিভাবে করা হয়? ওই সফটওয়্যারের মাধ্যমে প্রথমে আমাদের রেকর্ড করা হয়। এবার হ্যাঁ, এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু কি বলবো, এটা পুরোটাই কিন্তু একটা দিনে হয় না, একটু সময় লাগে, হয়তো এক সপ্তাহের মতো সময় লাগে। প্রথমে রেকর্ড করা হয় সবার আলাদা আলাদা, তারপর সেগুলোকে একসাথে করা হয়, তো একটু সময় লাগে। এই যে পরের প্রশ্নটা এসছে দেবরূপ ঘোষের থেকে। তো প্রশ্নটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল স্টার্ট করার আর তারপর এই গল্পগুলোর প্রোডাকশন কতটা চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথমত করোনা আবহ যখন চলছিল বা এখনও যখন চলছে, তো সেখানেই আমাদের এই গ্রুপটা ফর্ম হওয়া বা এই জিনিসটার পরিকল্পনাটা আনা বা এসেছিল মাথায়। তো সেই সময়তে সবার বাড়ি গিয়ে রেকর্ড করা সম্ভব হয়নি, বা এখন অবধি আমাদের যা কিছু গল্প আমরা শুনি সেটা কিন্তু পুরোটাই আমাদের অনলাইনের থ্রু হয়, মানে আমরা জাস্ট ভিডিও কলের থ্রু রেকর্ড করি, ঠিক আছে? তো সেইখানেই এইভাবেই আমাদের কাজটা হয়। হয়তো আজ অবধি এতদিন গল্প হয়ে গেল, আমরা কিন্তু সামনাসামনি বসে কেউ কখনো রেকর্ড করিনি। তো এটা একটা চ্যালেঞ্জিং এখনও ব্যাপার আছে আমাদের কাছে, কারণ করোনার জন্য আমরা কাছাকাছি এখন যেতেও পারছি না, বা আমাদের সেই যাওয়াটা সম্ভবও হচ্ছে না। তো সেটা একটা চ্যালেঞ্জিং ছিল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তখন এই ভয়েস এডিটিং বা অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে এতটা ভালো আইডিয়া ছিল না। তারপর আস্তে আস্তে এখনও শিখছি আমি জিনিসপত্রগুলো অনেক সেগুলো শিখতে একটু একটু করে কোয়ালিটি আমরা বাড়ানোর চেষ্টা করছি। তো তৃতীয় প্রবলেম যেটা ছিল, আমাদের কাছে ঠিকঠাক মতো সেট আপ ছিল না, এখনও অবধি নেই বলতে গেলে, এখন এই মাইকটা জাস্ট কেনা হয়েছে। তো এইগুলো আর কি ছিল, কিন্তু যে জিনিসটা সবসময় আমাদের মাথার মধ্যে ছিল যে আমাদের কাছে যেটুকুই থাক সেটুকু দিয়ে আমরা শুরুটা করি, এবং সেই শুরু করেই আমরা কিন্তু এগিয়ে যাব। এবং এই এগিয়ে যাওয়ার যে মনোভাবটা আমাদের মধ্যে ছিল সেটা কিন্তু এখনও আছে এবং আগেও থাকবে, এবং সেটা থেকেই বলতে গেলে আজকে এই গ্রুপটা আজকে এখানে। এবং আপনাদের ভালোবাসা তো বটেই, সেটা যদি সাথে থাকে তার সাথে, তাহলে 2 2 4 হয়ে যায়, এই আর কি। এরপর প্রশ্ন করেছে অনেকগুলো প্রশ্ন, তো সেটা যে মলয়ের পাল ফেসবুক থেকে এসেছে আমাদের, এটা ফেসবুকে আমাদের একটা পেজ আছে দ্য ওয়ান্ডারিং বুকশেলফ, আপনারা সেটাকেও ফলো করুন, লাইক করুন, এবং ওখানেও আপনাদের যদি কিছু জানানোর থাকে বা যদি কিছু বলার থাকে কমেন্টে আপনারা বলতে পারেন। তো সেখানে আমাদের প্রশ্ন এসেছে আপনাদের ভিডিওতে যে সাউন্ড ডিজাইনার আছে ওনার নাম কি? সাউন্ড ডিজাইনার তো আমাদের এখানে এখনই ভিডিওতে যে রয়েছে সুমিত পাজার, ও তো ফোনও সাউন্ড ডিজাইনগুলো করে। তাছাড়া আমাদের আছে আরেকজন সৌরদীপ, ও নিজের থেকে নিজস্ব আইডিয়াতে খুব সুন্দর সুন্দর সাউন্ড বানিয়েছি, সেটা তো আপনারা গল্পের ইনস্ট্রাকশনগুলোতেই পাবেন কোন কোন জিনিসে ও আছে, কোন কোন জিনিস সুবিধা আছে। তারপর হচ্ছে তিনি কোন সফটওয়্যার ইউজ করেন। আমাদের সফটওয়্যার ইউজ করার কোনো মা বাপ নেই, আমরা অবভিয়াসলি আমাদের ফান্ডিং নেই, তো ফ্রি সফটওয়্যারগুলোকে আমাদের ইউজ করতে হয় বাধ্য হয়ে, তো চলতে থাকে আর কি, চলে ওইভাবেই চলে। আমি ওনার বড় ফ্যান। ও বাহ, তোর তো একটা ফ্যান বেড়ে গেল, খুব ভালো লাগে। না আপনাদের ট্রেলার দেখার মজাটাই আলাদা রকম। হ্যাঁ, ট্রেলারটা তো সত্যি, এটা আমিও খুব এনজয় করি। একটা গল্প তৈরি করতে কত টাইম লাগে? একটা গল্প তৈরি করতে মিনিমাম যদি বলি, মিনিমাম একদম স্ক্রিপ্ট একদম বেসিক যদি বলি, স্ক্রিপ্ট রাইটিং থেকে একদম যেতে
4-5 দিন সময় তো লেগেই যায় মিনিমাম, এটা ম্যাক্সিমাম তো আরও লাগে, যেই গল্পগুলোকে আমাদের অনুবাদ করতে হচ্ছে এগুলোতে সেগুলোতে প্রচুর টাইম লেগে যায়। মিনিমাম যদি বলি সেগুলোতে 4 থেকে 5 দিন সময় লাগে। পরের প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে গ্রাফিক ডিজাইনার আছে ওনার নাম কি? গ্রাফিক ডিজাইনার নর্মালি আমাদের সাথে একজন আছে, আমার ভাই তো সম্পর্কে, যিনি বিশ্বরূপ, তো ও বেশিরভাগ করেছে। তার সাথে আমরা আরেকজন মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি, তিনি হচ্ছেন অভিব্রত সরকার। উনি আমাদের সাথে কাজ করেছেন এবং আপনারা তো নিশ্চয়ই আমাদের গল্প শুনতে গিয়ে নিশ্চয়ই দেখেছেন যে পোস্টারগুলো কারগার বানানো, তো সেখানে আপনারা দেখতে পাবেন। আশা করছি আমাদের পোস্টারও খুব ভালো লাগে। তো অ্যান্ড তিনি কোন কোন সফটওয়্যার ইউজ করেন সেটা তো ওই যে বললাম মানে আছে, ব্যাস করা হয়। মায়া গল্পের হরর পিকচারগুলোকে কে ক্রিয়েট করেছিল? মায়া গল্পের পুরো এডিটিং করেছিল বিশ্বরূপ, তো সেই করেছিল। ভিডিও এডিটিংয়ে কোন সফটওয়্যার ইউজ করেন? ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ওই যে ফ্রি সফটওয়্যারগুলো থাকে সেগুলোই ব্যবহার করি আপাতত। তারপর হচ্ছে আপনাদের স্টোরি কনসেপ্টগুলোকে কে বেশি নিয়ে আসে? আচ্ছা, আপনাদের স্টোরি কনসেপ্টগুলো কে বেশি নিয়ে আসে? সত্যি নিজের লাইফে ফার্স্ট অফ অল কোনো চ্যানেলকে গ্রো করতে আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আপনাদের টিমে যিনি ট্রেলার্সগুলো স্টার্ট করেন ওনার ভয়েসটাই আলাদা মজা এনে দেয়। ঠিক আছে, ওকে। পরিশেষে অসংখ্য ভালোবাসা রইল, এইভাবে এগিয়ে যাবেন আর আমাদের জন্য সুন্দর সুন্দর হরর টাইপের গল্প নিয়ে আসবেন। অবশ্যই অনেক ধন্যবাদ মলয় পাল আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। হ্যাঁ, এরপরের প্রশ্নটা অনেকজন করেছে, আমাদের ইনস্টা অ্যাকাউন্ট থেকে এসেছে, ফেসবুক থেকে এসেছে, ইউটিউবেও অনেকজন করেছেন। সেটা হচ্ছে ওয়ান্ডার ইন বুকশেলফের নামটা রাখার কারণ কি? নামটা প্রথমত রাখার কারণ হচ্ছে যে প্রথম বুকশেলফ যে ওয়ার্ডটা, ওটা তো শুভজিতের মাথা থেকে বেরিয়েছিল, ওর বাড়িতে হঠাৎ করে সেলফ দেখে, তো সেখান থেকে ওর একটা মাথায় আসে। আর ওয়ান্ডারটা এনেছিলাম আমি, আমার মনে হলো যে শুধুমাত্র বুক সেলফে তো গল্প বই থাকে না, বিভিন্ন রকম বই থাকে, বিভিন্ন রকম তাদের মজার বই থাকে, তাদের ভূতের গল্পের বই থাকে, গোয়েন্দা কাহিনী থাকে, তাতে মজার বই থাকে, এবং শুধুমাত্র যে মজার বইতে দেয় তাতে একটা বুক সেলফে অনেক কিছু থাকে। তো সে সমস্ত বৈচিত্র্যটা, সেই ওয়ান্ডারটাকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে আস্তে আস্তে। তো সেই জন্যই আমাদের এই নাম, দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। হ্যাঁ, তো এবার আমাদের চ্যানেলের অন্যান্য সদস্য যারা আছে তাদের সাথে একটু ছোট্ট করে পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা যাদের কণ্ঠ শুনতে পান না আমাদের গল্পে, বিভিন্ন গল্পে, তাদের একটু পরিচয় করে দিই। প্রথমে আসছে শাঙ্খর গলা অনেক আমরা শুনতে পেয়েছি বিভিন্ন গল্পে। তারপর আছে অভ্রর গলাও আপনারা শুনতে পেয়েছেন, এবং বিশেষ করে অভ্র গল্পের দিকগুলো দেখে। অভ্র এই কোন গল্প করা হবে, কোন গল্প করলে আপনারা পছন্দ করবেন, সেই সব জিনিসপত্রগুলো অভ্র দেখে। তারপর হচ্ছে অনামিত্র আমাদের নতুন মেম্বার, তার কণ্ঠ আপনারা শুনতে পাবেন পরের গল্প থেকে, যেটা আসছে এই সামনে শনিবার। তারপর আছেন সোমেশ্বর বাবু, ওনার কণ্ঠ আমরা শুনেছি। আর তারানাথ তান্ত্রিকের যিনি গলা দিয়েছেন তিনি হচ্ছেন সোমেশ্বর বাবু। তাছাড়াও আরও অনেক গল্পতে ওনার গলা আছে। তারপর আছে মৃদুলা দেবী হলেন আমাদের সমৃদ্ধি যিনি ডিরেক্টর, তার মা মৃদুলা দেবী। তারপর আছেন অর্ক উনি আমাদের নতুন মেম্বার, আমাদের ফাদার ব্রাউনে ওনার গলা শোনা গেছে। আছে দেবরাজের অনেক বেশ কয়েকটা গল্পতেই দেবরাজ আমাদের সাথে কাজ করেছে এবং আগেও আরও কাজ করবে। তো দেবরাজের কণ্ঠ আপনারা শুনতে পাবেন আমাদের গল্পে। তারপর আছে রাজেশ্বরী আমাদের নতুন মেম্বার, তো ফাদার ব্রাউনে ওর গলা শোনা যায়। তারপর হচ্ছে সায়নের অনেক গলা শোনা গেছে অনেক গল্পেই। তারপর হচ্ছে শিবশঙ্করের গলা কিন্তু আমাদের চ্যানেলের কোনো একটা গল্পের না থাকলে আমাদের মনটা কেমন খুঁতখুত করে। তো এই হচ্ছে ব্যাপার। তার সাথে আমরা যদি আমাদের পোস্টারের কথা বলি বা ভিডিও এডিটিং এসব কথা বলি, তো সেইখানে আমাদের আছেন আমাদের বিশ্বরূপ, যে সমস্ত পোস্টারের দিকগুলো বেশিরভাগ দেখে। তারপর আছে আমাদের নতুন মেম্বার সৌম্যদীপ, পরের গল্প থেকে আমরা তার পোস্টার দেখতে পাবো আমাদের চ্যানেলে। তার সাথে আমরা তার সাথে কাজ করা শুরু করেছি, অভিব্রত সরকার, তার সাথে আমরা কাজ করা শুরু করেছি এবং আগেও করব। তো তারপর হচ্ছে মিউজিকের দিকে যেমন শিব মিউজিকটা দেখে,
সৌরদীপ আছে, অর্থাৎ সে মিউজিকগুলো তৈরি করে অনেক সময়, আর কিছুটা আমি দেখি। তারপর হচ্ছে যে ব্যাপারটা গল্প, এই স্টোরি সিলেকশন বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, গল্প রিলেটেড যে ব্যাপারগুলো থাকে, তো সেইগুলো দেখে হচ্ছে সোমেশ্বর আর অভ্র, এই দুজনে মিলে এই ব্যাপারগুলো দেখা হয়। আর সবশেষে আমি আর সমৃদ্ধি, আমরা দুজনে থাকছি ডিরেক্টর হিসেবে। তো আমাদের কণ্ঠ আপনারা শুনেছেন, এবং তার সাথে আমাদের পরিবেশনাতেও আমাদের একটা ভূমিকা থাকে প্রত্যেকটা গল্পেই। তো এই আর কি, এইভাবেই আমাদের একটা ছোট্ট পরিবার, এইভাবেই আমরা এগিয়ে চলেছি হাত ধরে আপনাদের সাথে। তাহলে আজকে এখানেই, এরপর আবার দাঁড়া এখানেই শেষ নাকি? আরে আসলে প্রশ্নটাই তো এখন বাকি, যেটা সবচেয়ে বড় প্রশ্ন। আরে ফাদার ব্রাউন কবে আসছে? ঠিক 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 তাই তো, আসল উপহারটাই তো এখনো বাকি। এর পরের মাসে, মানে মে মাসের প্রথম দিকেই আসছে ফাদার ব্রাউনের দ্বিতীয় গল্প। তাহলে দেরি কিন্তু বেশি নেই। কিন্তু এবার ব্যাপারটা বলি যে ফাদার ব্রাউন গল্পটা নিয়ে আমরা যে বিশাল কিছু প্ল্যান করেছিলাম সেটা না। প্রত্যেকটা গল্পের মতোই এই গল্পটাও সেইভাবেই আমাদের রিলিজ হয়েছিল। কিন্তু গল্পটা রিলিজের পর আপনারা এত ভালোবাসা দিয়েছেন এবং এতটা আমাদের রিকোয়েস্ট করেছেন তার পরের গল্পগুলোর জন্য, ফাদার ব্রাউনের আলাদা আরও গল্পের জন্য, যে আমরা কিছুটা বাধ্য হয়ে, এবং বলতে গেলে মানে আমাদের কোনো প্ল্যান ছিল না ফাদার ব্রাউন নিয়ে, সত্যি কথা বলতে গেলে, কিন্তু আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য, আপনাদের এত পরিমাণ ভালোবাসার জন্য কিন্তু আমরা আবার ফাদার ব্রাউনকে নিয়ে আসছি ঠিক এর পরের মাসে, মে মাসের প্রথম দিকে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছে ফাদার ব্রাউনের দ্বিতীয় গল্প, আর আপনাদের অপেক্ষাও খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তাহলে আজ এই পর্যন্তই। পরের শনিবার থেকে আপনাদের আবার নিয়ে যাব সেই গল্পের দেশে। এইভাবেই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন এবং গল্প শুনতে থাকুন। এই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কে বলবে? ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুক শেলফকে। আর সব শেষে একটাই কথা বলার, চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। নমস্কার। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন এসেছে যে বুড়িমার চকলেট বোম কেন হয়, বুড়িমার আইসক্রিম বোম কেন হয় না? তো এটা প্রশ্নটা একটু থাম, তুই আবার শুরু করলি? ভিডিওটা অফ কর, শেষ কর। গরমে মরে যাচ্ছে, ফ্যান না চালিয়ে সারাক্ষণ ভিডিও করতেছে। তুই দেখ, আমি